আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। কারাগার থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন সালমান এফ রহমান। ন্যায্য পাওনা আদায়ে ভারতকে ছাড় না দেওয়ার ঘোষণা বাংলাদেশের। আগামী জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন, বিপ্লবী সরকার গঠন সহ 11 দফা দাবি। এবং সর্বশেষ থাকবে ছাত্র শিবিরের মুক্তিযোদ্ধাদের অবমাননার নিন্দা জানিয়েছে ছাত্রদল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কারাগার থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন সালমান এফ রহমান। কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগারে থেকে টিস্যু পেপার লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, পল্লবী থানার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। এদিন সকাল 9:57 থেকে 10:22 পর্যন্ত ধাপে ধাপে আদালতে হাজতখানা থেকে এই আসামিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয়। কাঠগড়ায় আসা মাত্র আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন, তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গুলাম মুনতাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন। মুনতাজ কাছ থেকে ডেকে নিয়ে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করতেছে? সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক, এখন দেশের অবস্থা। এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, গতকাল ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। শুনানি চলার আগেই তাদের এই আলোচনা চলমান ছিল। এ সময় সালমান এফ রহমান মুস্কি হেসে বলেন, নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ, বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন। তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি। এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান। জবাবে তিনি বলেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময়ে খাবার দেয় না, রাতের খাবার বিকাল 4টায় দেয়। এছাড়া কোরআন শরীফ দেয় না, জায়নামাজও দেয় না, ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না। অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই। সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান মুকুল যুগান্তরকে বলেন, উনি বলছিলেন মেক্সিমকোর 40,000 শ্রমিকের কাজ বন্ধ, বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। তিনি বলছিলেন, আমার কোম্পানি বন্ধ করলে আমি করব, সরকার কেন করবে? এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন। নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা দিচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন, এ সময় আমি ছিলাম না। টিস্যু পেপারে পলকের বার্তা শুনানি শুরু হওয়ার আগেই জুনায়েদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম। এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুজে দেন। এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন, টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ। তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন। পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, আমরা ওকিলনামাতে পলকের স্বাক্ষরিত সিগনেচার নিয়েছি শুধু। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের মারামারির ঘটনা তুলে ধরেন। এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথোপকথন। তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না। তাকে যেন যে কোনো শর্তে কথা
বলতে দেওয়া হয়, এজন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক যুগান্তরকে বলেন, এর আগে দীপু মনিকে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পুলিশের বিষয় তদন্ত করা হচ্ছে। সোমবার পলকে টিস্যু পেপার দেওয়ার ঘটনা জানি না। আইনজীবীরা আসামিদের ওকালনামা স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে, এগুলো তো ঠেকানো যায় না। আসামি আইনজীবীরা সবাই তো রাজনীতিক, তবে আদালতে এসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান উচিত নয়। এদিকে হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। এ সময় মেননকে তার আইনজীবী জানান, গতকাল হাইকোর্টে আপনার 4টা মামলায় জামিন চাওয়া হচ্ছে, কিন্তু সবগুলো রিজেক্ট করা হয়েছে। এরপর মেনন আইনজীবীকে বলেন, আপনারা হাইকোর্টে গেছেন কেন? এরপর মেনন আরো বলেন, আমরা তো 17-18টা মামলা হয়ে গিয়েছে মনে হয়। তখন আইনজীবীরা মেনন জানান, 21টি মামলা স্যার। তখনই মেনন ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক ইনু সঙ্গে রসিকতা করে বলেন, আমার তো 40টা পার হয়েছে, আমার নামে 80টা না হলে হয় নাকি? পরক্ষণেই মেনন আইনজীবীদের বলেন, পত্রিকায় তো আমাদের কোনো খবর দেখি না। তখন এক আইনজীবী উত্তরে বলেন, সব কন্ট্রোল করা হচ্ছে স্যার। ন্যায্য পাওনা আদায়ে ভারতকে ছাড় না দেওয়ার ঘোষণা বাংলাদেশের। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠকের কথা রয়েছে। বৈঠকের আলোচনায় বিষয়বস্তু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা আমাদের মানুষকে হত্যা করছে, ভারত অভিন্ন নদীগুলোর পানি অবৈধভাবে প্রত্যাহার করছে, এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও বিগত সরকারের আমলে করা অসম চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। তিনি বলেন, বৈঠকের এবার আমরা কোনো ছাড় দেব না, আমাদের কথার টোনই হবে ভিন্ন, কারণ ভারত বেআইনিভাবে এসব করেছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেছেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতের সাথে পারস্পরিক ভালো সম্পর্ক এবং আস্থা আরো কিভাবে বাড়ানো যায় তা নিয়েও আলোচনা করা হবে, তবে একতরফা ছাড় দিয়ে নয়। সীমান্তে চলমান অস্থিরতা, সীমান্ত হত্যা বন্ধ, 150 গজের মধ্যে স্থাপনা না করা, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি অনুযায়ী করা, ত্রিপুরা থেকে আসা শিল্পের বর্জ্য বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। বৈঠকে অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ভারতের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলতে চাই। এই সম্পর্ক তৈরি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। সংবাদ সম্মেলনে বিজিবি ডিজি মেজর জেনারেল আশফাকুজ্জামান সিদ্দিকী বলেন, ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, ভূমি জরিপ অধিদপ্তরের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।